প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বাড়িতে আছো, পিতামাতার সাথে আছো, ভালো আছো। আজ বিশ্বব্যাপী করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে আমাদের শিক্ষা কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমাদের ফাতিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করেছেন। আমাদের এই অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাই এবং প্রধান শিক্ষককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক বিজ্ঞান, ফাতিমা উচ্চ বিদ্যালয়। এসো আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর রসায়ন বিষয়ের উপর। আমরা পর্যায় সারণী সম্পর্কে সবাই জানি। পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি সারি বিদ্যমান। পর্যায় সারণী যে 118টি মৌল বিদ্যমান, এই 118টি মৌলগুলোকে পর্যায় সারণীতে লিপিবদ্ধ করা হয়েছে। এই পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এসো আমরা আজকে ক্লাস করি ইলেকট্রন বিন্যাস। তোমরা সবাই লিখে নাও, খাতায় লিখে নাও ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, প্রথমে আমরা ধারণা নিব যে পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে গেলে আমাদের আগে জানতে হবে শক্তি স্তর। শক্তি স্তর সম্পর্কে প্রথমে তোমরা লেখো শক্তি স্তর। শক্তি স্তর আমরা জানি যে প্রত্যেকটা মৌলিক পদার্থ তার একটা কেন্দ্র থাকবে। এই কেন্দ্র চারিদিকে, এই কেন্দ্রটাকে বলা হবে কি বলতো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর বাইরের কক্ষপথগুলোতে থাকে ইলেকট্রন। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র থাকবে, এই কেন্দ্রটাকে বলে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে থাকবে হচ্ছে প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন। বাইরের কক্ষপথে থাকবে হচ্ছে তোমার ইলেকট্রন। ইলেকট্রন। তাহলে প্রত্যেকটা মৌলিক পদার্থ আমাদের ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। আমরা জানি যে সাধারণত নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কতগুলো কক্ষপথ থাকে। এই কক্ষপথগুলো স্থির থাকবে। যেমন সৌরজগতে সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘোরে তাদের নিজ কক্ষপথে। তাহলে ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে যে কক্ষপথগুলো থাকবে এগুলো স্থির থাকবে, আর এই স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো চলাচল করবে। তাহলে একটা মৌলিক পদার্থের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরবে তখন সেটাকে আমরা বলবো কক্ষপথ বা অরবিট বা শক্তি স্তর যেটাকে বলা হয়। তাহলে স্থির কক্ষপথ যেগুলো, এই স্থির কক্ষপথগুলোকে আমরা বলবো শক্তি স্তর। বোর পরমাণু মডেল অনুসারে এই কক্ষপথগুলো নিজ নিজ একটা শক্তি বিন্যাস থাকে, আর এই শক্তিগুলো চারিদিকে তাদের ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তাহলে আমরা বোর পরমাণু কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আর প্রধান শক্তি স্তর, এগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর। তাহলে এক একটা প্রধান শক্তি স্তর বলা হয়। এই শক্তি স্তরগুলোকে আমরা বিন্যস্ত করার জন্য আমাদের যে সূত্রটা আছে সেই সূত্র সম্পর্কে আমাদের সূত্রের সাহায্যে আমাদের এগুলা নির্ণয় করতে হবে। যেমন এখানে প্রত্যেকটা সেল আছে, এই সেলগুলোকে একটা নির্দিষ্ট নামে বলা হয়। যেমন প্রথম সেলটার নাম হচ্ছে কে, পরেরটার নাম হচ্ছে এল, তারপর একটা নাম হচ্ছে এম, এরপরে যে কক্ষপথ আছে সেটার নাম হচ্ছে এল। এইভাবে আমাদের কক্ষপথগুলো বিন্যস্ত থাকে। তাহলে 2n² এই সূত্রের সাহায্যে আমরা প্রত্যেকটা সেলে কতটি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা নির্ণয় করতে পারবো। আসো এখানে প্রথমে আমরা ধরে নিই যে n এর মান 1 2 3 4
এইভাবে করে পর্যায়ক্রমে আমাদের মান বসাতে হবে। এসো শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমরা বসাই যে n এর মান যদি আমার 1 হলে n এর মান 1 হলে n এর মান যদি আমি 1 ধরি তাহলে দেখো 2n স্কয়ার সমান 2, n এর মান দাও 1 স্কয়ার সমান 2টা, আর এই সেলটার নাম হচ্ছে কে সেল। তাহলে মনে রেখো কে সেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। এবার দেখো n সমান যদি 2 ধরি, 2 হলে 2n স্কয়ার, তাহলে 2 স্কয়ার সমান কয়টা হবে? 8টা। অর্থাৎ এটাকে আমরা বলি এল সেল। তাহলে এল সেলে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। এবার আমরা আসি n সমান যদি 3 হয়, n সমান 3 হলে 2n স্কয়ার সমান 2 3 স্কয়ার, 3 3 9, আর এখানে হচ্ছে 18টি। অর্থাৎ এটাকে আমরা বলবো এম সেল। এটাকে আমরা কি বলবো? এম সেল। এবার আসো আমরা n সমান যদি আমরা 4 ধরি, 4 হলে 2n স্কয়ার সমান 2, এখানে হচ্ছে 4 স্কয়ার সমান 32টি। তাহলে এটাকে আমরা বলবো এল সেল। এভাবে আমরা চিন্তা করে দেখি যে আমাদের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। তাহলে আমরা স্থির কক্ষপথগুলোতে কতটি করে ইলেকট্রন থাকতে পারে সে সম্পর্কে আমরা জানলাম যে 2n স্কয়ারের সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই আমরা প্রত্যেকটা স্থির কক্ষপথে মোট কতটি করে ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এবার আসো এই প্রতিটা শক্তি স্তরে কতটি করে মোট উপশক্তি স্তর বা অরবিটাল বলা হয়। তাহলে এবার লিখো উপশক্তি স্তর। উপশক্তি স্তর, উপশক্তি স্তর অর্থাৎ অরবিটাল। অরবিট এবং শক্তি স্তরগুলোকে বলা হয় অরবিট, আর উপশক্তি স্তরগুলোকে আমরা বলবো অরবিটাল। অর্থাৎ প্রতিটা শক্তি স্তরের মধ্যে কতটি করে অরবিটাল আকারে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার যে ইলেকট্রনগুলো সেগুলো কিভাবে বিন্যস্ত থাকে। এসো আমরা উপশক্তি স্তর জানি এস, পি, ডি, এফ, 4টি উপশক্তি স্তরে বিদ্যমান এবং প্রত্যেকটা উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা আছে ইলেকট্রন সংখ্যা। যেমন এস এ হচ্ছে 1 থেকে 2টি, পি তে হচ্ছে 1 থেকে 6টি, ডি তে হচ্ছে 1 থেকে 10টি এবং এফ এ হচ্ছে 1 থেকে 14টি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে আমরা উপশক্তি স্তর সম্পর্কে জানলাম যে এখানে আমাদের মোট অরবিটাল আছে 4টা, এস, পি, ডি, এফ। এই 4টা উপশক্তি স্তরের প্রতিটা আবার ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। ধারণ ক্ষমতা আমরা দেখছি যে এস অরবিটালে 1 থেকে 2টি, পি তে আছে 1 থেকে 6টি, ডি তে আছে 1 থেকে 10টি, এফ এ আছে 1 থেকে 14টি ইলেকট্রন। এসব প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা দেখি যে এই উপশক্তি স্তরগুলোতে প্রতিটা শক্তি স্তরে কিভাবে বিন্যস্ত থাকে। আমরা প্রথমে একটা চিন্তা করি, আমরা এখানে ভেবে নিই যে উপশক্তি স্তর অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি যে প্রধান শক্তি স্তর। এখানে আমাদের প্রধান শক্তি স্তরকে যদি আমরা ধরি যে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরকে আমরা এল ধরব, আর উপশক্তি স্তরগুলোকে আমরা এল দ্বারা প্রকাশ করব। তাহলে উপশক্তি স্তর, উপশক্তি স্তর, একে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে আমরা প্রধান শক্তি স্তর এন আমরা পূর্বে ধারণা করছি যে শক্তি স্তরগুলোকে এন দিয়ে প্রকাশ করা হয়। এই প্রত্যেকটা শক্তি স্তরকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এই এন এর মধ্যে যে উপশক্তি স্তরগুলো আছে এগুলোকে আমরা প্রকাশ করব এল দিয়ে। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। তাহলে এল এর মান নির্ভর করেছে এল এর মান নির্ভর করেছে 0 থেকে n-1 পর্যন্ত হয়। তাহলে
এসো শিক্ষার্থীরা, তাই n এর মান আমরা কিভাবে নির্ণয় করতে পারবো সেটা দেখি। প্রথমে আমাদের যে কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তর যে n এর মান 1 2 3 4 এভাবে করে আমরা যে ব্যবহার করেছিলাম, এবার আমরা দেখি যদি তুমি n এর মান 1 অর্থাৎ শক্তি স্তর স্থির কক্ষপথ বা শক্তি স্তর যদি 1 হয়, তাহলে উপশক্তি স্তর অর্থাৎ l এর মান হবে 0। কারণ এখানে দেখো l এর মান যদি আমি 1 বসাই তাহলে 1 - 1 = 0, তাহলে l এর মান আসবে আমার 0। তখন অরবিটাল আসবে, অরবিটাল আসবে হচ্ছে একটা প্রথম 1s অরবিটাল, অর্থাৎ একটি মাত্র অরবিটাল আসবে। তাহলে প্রথম কক্ষপথে আমাদের অরবিটাল আসবে একটি 1s। এবার আসো দ্বিতীয় কক্ষপথ, n সমান যদি 2 হয় তাহলে l সমান আসবে আমাদের 0 আসবে, তারপরে আসবে হচ্ছে 2 - 1, তাহলে এখানে আসবে হচ্ছে 1। তখন আমাদের অরবিটাল হবে, অরবিটাল হবে 2s 2p। তাহলে একই কক্ষপথে দেখো এখানে দুইটা অরবিটাল আসছে, একটা s আর একটা হচ্ছে p অরবিটাল। তাহলে একই কক্ষপথে আমাদের এখানে অরবিটাল আসছে কয়টা? দুইটা অরবিটাল আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখো যে আমাদের এখানে ধারাবাহিকভাবে যেভাবে আমরা এখানে মনে করছি, একটু খেয়াল করে দেখো n সমান 2 হলে l সমান 0 1, তখন অরবিটাল আসছে 2s 2p। এবার আমরা n সমান যদি 3 হয় তাহলে l সমান কত আসবে বলো তো? 0 1 2। তখন আমাদের অরবিটাল আসবে, তখন অরবিটাল আসবে 3s 3p 3d অরবিটাল আসবে। এভাবে আমাদের প্রতিটা শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এভাবে আমাদের প্রত্যেকটা স্থির কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা তো আমরা দেখেছি যে আমাদের সর্বোচ্চ 2টা 8টা 18টা 32টা করে আছে, এবং এই 18টা ইলেকট্রন আমার প্রতিটা শক্তি স্তরে কতটি করে থাকবে সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে যদি n সমান 3 হয়, l সমান 0 1 2, তখন অরবিটাল হচ্ছে 3s 3p 3d অরবিটাল আসছে। এবার n সমান যদি আমাদের এখানে 4 ধরা হয় তাহলে l সমান হবে 0 1 2 3। এখানে 4 বসালে দেখো 4 বসালে 3 আসছে, অর্থাৎ 3 সংখ্যা পর্যন্ত আমাদের যাবে 0 1 2 3। তখন আমাদের অরবিটাল আসবে, অরবিটাল আসবে হচ্ছে 4s 4p 4d 4f। তাহলে এখানে আমাদের অরবিটাল আসছে 4s 4p 4d 4f। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 5 নম্বর পর্যায়ে 6 নম্বর 7 নম্বর পর্যায়ে সবগুলো একই অরবিটাল সংখ্যা থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু প্রথম থেকে একটু ডিভিশন করে আসি, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা ভালো করে নোট করে নিও, লিখে রেখো, এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা জানি যে পর্যায় সারণীর যে মৌলগুলো আছে তার মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই জন্য তোমাকে ইলেকট্রন বিন্যাস কিভাবে নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। তাই ইলেকট্রন বিন্যাস আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা যেমন হচ্ছে শক্তি স্তর। প্রতিটা পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন আর নিউট্রন, এবং চারিদিকে থাকবে ইলেকট্রন। আমরা জানি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষপথগুলো থাকে এইগুলো সব স্থির থাকবে, আর এই স্থির কক্ষপথগুলোকে বলা হবে শক্তি স্তর। এবং প্রতিটা শক্তি স্তরের ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের নির্দিষ্ট ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা আছে। এখানে 2n² এর মান যদি আমরা n এর মান 1 হয় তাহলে আমরা সূত্র অনুসারে প্রথম 1 নম্বর l সেল p সেলে 2টি ইলেকট্রন, l সেলে 8টা ইলেকট্রন, m সেলে 18টা ইলেকট্রন, l সেলে 32টা ইলেকট্রন। এভাবে আমাদের প্রত্যেকটা সেলের ইলেকট্রন সংখ্যা নির্দিষ্ট থাকবে। এবার আমরা আসি এই শক্তি স্তরের উপরে আছে, ভিতরে আছে হচ্ছে উপশক্তি স্তর s p d f।
এই প্রতিটা শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা s এ 1 থেকে 2টা, p তে 1 থেকে 6টা, d তে 1 থেকে 10টা, f এ 1 থেকে 14টি, এভাবে আমাদের পর্যায়ক্রমে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তাহলে প্রধান শক্তি স্তর যদি n হয়, তাহলে উপ শক্তি স্তর n এর মান যদি 0 থেকে n-1 পর্যন্ত হয়, তাহলে আমরা এর প্রতিটা কক্ষপথের অরবিটাল সংখ্যা বের করতে পারব। তাহলে অরবিটাল সংখ্যা যদি n এর মান 1 হয়, n এর মান 0, তখন অরবিটাল আসবে শুধুমাত্র 1s। তার মানে এখানে শুধু 1s ই অরবিটাল আসবে আমাদের। n সমান যদি 2 হয়, n সমান 0, তখন আমাদের অরবিটাল আসবে 2, 2p, 2s। n সমান 3 হলে অরবিটাল আসতে হচ্ছে 3s, 3p, 3d। যদি 4 হয় তাহলে 4s, 4p, 4d, 4f, এভাবে আমাদের অরবিটাল সংখ্যা আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি যে এই ইলেকট্রন সংখ্যাগুলো কিভাবে বিন্যস্ত থাকে আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের চিন্তা ভাবতে হবে যে এই অরবিটাল গুলো কিভাবে বিন্যস্ত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করে দেখো, আমাদের একদম n সমান 1 হলে 1 নম্বর কক্ষপথে দেখো একটা অরবিটাল আসছে, তাহলে প্রথম কক্ষপথে আমরা লিখি 1s। দ্বিতীয় কক্ষপথে অরবিটাল আসছে দেখো 2s, 2p। তৃতীয় কক্ষপথে আমাদের অরবিটাল আসছে হচ্ছে 3s, 3p, 3d। চতুর্থ কক্ষপথে আমাদের অরবিটাল আসছে 4s, 4p, 4d, 4a। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখানে আমাদের শক্তি স্তর, শক্তি স্তরের মধ্যে শক্তি স্তর আর উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাগুলো আমাদের নির্দিষ্টভাবে প্রত্যেকটা সেলে বিন্যস্ত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা এইখান থেকে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে সেটা আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করে দেখো যে এখানে আমরা যেটা বের করেছি এটাই আমরা করব এখন। লেখো 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s। আমরা প্রথম অরবিটাল 7টা লিখলাম। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করে দেখো, আমার পরেরটা আছে দেখো 2 দিয়ে, তাহলে 2s, 2p, 3p, 4p, 5p, 3p, 4p, 5p, 6p। পরেরটা দেখো, আমাদের শক্তি স্তর হচ্ছে 3d, 4d, 5d আসবে। পরের কক্ষপথে আমাদের আসবে হচ্ছে 4f। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে একটু খেয়াল করে দেখো যে আমার প্রতিটা কক্ষপথে ইলেকট্রন শক্তি স্তর স্থির কক্ষপথগুলোর ভিতরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতার উপরে প্রতিটা শক্তি স্তরে দেখো নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন সংখ্যা বিন্যস্ত থাকবে এবং অরবিটাল সমূহ থাকবে। তাহলে আমরা এখানে একটু দেখি ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে। প্রথমে দেখো এখানে আমাদের ইলেকট্রন প্রবেশ করছে কোথায়? প্রথমে আমাদের ইলেকট্রন প্রবেশ করছে 1s অরবিটালে, অর্থাৎ 1s অরবিটালে আমাদের কয়টি ইলেকট্রন যাবে? তাহলে এখানে আমরা লিখি প্রথমে হচ্ছে 1s। এবার দেখো এইটা ঘুরে যে 2s এ প্রবেশ করবে, তাহলে এরপর হবে 2s। এরপর দেখো আমাদের এটা প্রবেশ করবে 2s, ইলেকট্রন প্রবেশ করবে 2p, 3s। তাহলে এখানে দেখো 2p, 3s, 3s ইলেকট্রন প্রবেশ করার পরে এবার দেখো ইলেকট্রন প্রবেশ করবে 3p, 4s, 3p, 4s। তারপরে দেখো ইলেকট্রন প্রবেশ করবে 3d, 4p, 5s, 3d, 4p, 5s। এরপরে দেখো ইলেকট্রন প্রবেশ করবে 4d, 4d, 5p, 6s। এরপরে দেখো ইলেকট্রন প্রবেশ করবে 4f, 4f, তারপর হচ্ছে 5d, এরপর হচ্ছে 6p, তারপরে 7s। এই হচ্ছে আমাদের ইলেকট্রন সাজানোর মূল নিয়ম। তাহলে প্রত্যেকটা ইলেকট্রন কিভাবে প্রবেশ করলো এটা তো আমরা দেখেছি। এবার আমরা এসো
এবার এবার আমরা দেখি যে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে। তাহলে এখানে দেখো যে আমরা উপশক্তি স্তর দিয়ে প্রতিটা কক্ষপথে মোট কতটি করে ইলেকট্রন কিভাবে বিন্যাস থাকে এগুলো আমরা নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা নির্ণয় করব প্রত্যেকটা কক্ষপথে এই ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে মৌলিক পদার্থগুলো তাদের কিভাবে ইলেকট্রন বিন্যস্ত হয়। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এই তোমরা এটা উঠাই নাও, এখানে এটা হচ্ছে এটা দিয়ে আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে আমরা আসি এবার ইলেকট্রন বিন্যাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে নির্ণয় করি হচ্ছে সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস। দেখো সোডিয়াম 11 এর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে লেখো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11টি। তোমাকে মনে রাখতে হবে যে এই 11টি ইলেকট্রন কিভাবে বিন্যস্ত করা হয়। প্রথমে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমার এখানে ইলেকট্রন সংখ্যা আছে 11টি। ইলেকট্রন সংখ্যা কতটি আছে? 11টি। এই 11টি ইলেকট্রন প্রথমে দেখো প্রথম কক্ষপথে আমার অরবিটাল আছে 1s। তাহলে লেখো 1s এবং s এ দেখো সর্বোচ্চ ধারণ ক্ষমতা 1 থেকে 2টি ইলেকট্রন। তাহলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টির বেশি এখানে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তাহলে আমরা জানি যে 1s হবে 2টে। এবার দেখো এখানে পরের যে উপশক্তি স্তর আছে এখানে আছে 2s। তাহলে 2s এ হবে 2টি। এরপর দেখো 2p তে সর্বোচ্চ ধারণ ক্ষমতা p তে 1 থেকে 6টি। আমার এখানে ইলেকট্রন আছে হচ্ছে 11টি। তাহলে 2টা 4টা এখানে আমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা করতে পারবে। তাহলে 6টা 10টা। এরপর দেখো 3s এ আমার ইলেকট্রন সংখ্যা 1টি হবে। আমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 1 থেকে 2টি, কিন্তু আমার ইলেকট্রন এর সাপেক্ষে আমার s অরবিটালে 3s অরবিটালে একটি ইলেকট্রন ধারণ করবে। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি আর তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বলতে পারবে যে প্রথম কক্ষপথ একটা সোডিয়ামের যদি ডায়াগ্রাম আঁকাও, প্রথম কক্ষপথ, এই প্রথম কক্ষপথে দেখো এখানে প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন। তাহলে মাঝে থাকবে নিউক্লিয়াস, এর প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন। এবার দেখো দ্বিতীয় কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথে আমার আছে 8টি ইলেকট্রন। তাহলে 1টা 2টা 3টা 4টা জোড়ায় এখানে অবস্থান করবে যেহেতু 8টা ইলেকট্রন। তৃতীয় কক্ষপথে দেখো এখানে আমার একটি মাত্র ইলেকট্রন আছে। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 1টি। তাহলে দেখো প্রথম কক্ষপথকে আমরা বলতে পারি k, দ্বিতীয়টাকে আমরা বলতে পারি a, তৃতীয়টাকে বলতে পারি m। তাহলে তোমরা এখন দেখো বলতে পারবা সোডিয়ামের k সেলে আমার ইলেকট্রন সংখ্যা 2টি, সোডিয়ামের l সেলে ইলেকট্রন সংখ্যা 8টি এবং m সেলে ইলেকট্রন সংখ্যা 1টি। তাহলে তুমি সেল সংখ্যা দিয়ে এখানে ইলেকট্রন সংখ্যাগুলো বলতে পারবা। এবার আমরা আসি যে এখানে আমরা ইলেকট্রন সংখ্যা দিয়ে, এখন তোমরা অবশ্যই এটা দেখো তোমরা বুঝেছো কিনা। আরেকটা উদাহরণ দেখি, তাহলে আমরা আরো ভালোভাবে পারবো। লেখো ক্লোরিন 17 ইলেকট্রন বিন্যাস এর ইলেকট্রন বিন্যাস। প্রথমে আমরা আসি যে ক্লোরিন 17। দেখো ঠিক তোমরা এই অনুসরণ করে, এটাকে অনুসরণ করে তোমরা ইলেকট্রন বিন্যাস করবে, তোমরা খুব ভালোভাবে ইলেকট্রন গুলো বিন্যস্ত করতে পারবে। তাহলে প্রথমে দেখো 1s যাবে হচ্ছে 2টা, 2s এ যাবে 2টা,
2p, 2p তে যাবে হচ্ছে 6টা, 3s, 3s এ যাবে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, 3p, 3p তে যাবে হচ্ছে তোমাকে হিসাব করে রাখতে হবে যে তোমার ইলেকট্রন সংখ্যা 17টার বেশি হচ্ছে কিনা। তাহলে এখানে গুণে দেখো 6 7 8 9 12 12, আর এখানে হচ্ছে আবার ইলেকট্রন সংখ্যা হবে 5টি, কিন্তু আমি p তে জানি 1 থেকে 6টি ইলেকট্রন ধারণ ক্ষমতা, কিন্তু এখানে ধারণ ক্ষমতা অনুসারে 1 থেকে 6টি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দিব হচ্ছে 2টা, এখানে দিব হচ্ছে 8টা, এখানে দিব 7টা। তাহলে তুমি এখন বলতে পারবা যে কে সেলে থাকে হচ্ছে 2টা, দ্বিতীয় সেল যেটা সেখানে থাকে হচ্ছে 8টা, তৃতীয় যেটা সেখানে থাকবে হচ্ছে 5টা। তাহলে তুমি এখন দেখো বলতে পারবে যে ক্লোরিনের কে সেলে থাকবে হচ্ছে 2টি, এল সেলে থাকবে 8টা, এম সেলে থাকবে 7টা। এভাবে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই নিয়ম অনুসারে তোমাদের প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে। তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই করবে এবং স্কুলে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে এই হোমওয়ার্কগুলো অবশ্যই সাবজেক্ট টিচারকে দেখাবে। তাহলে হোমওয়ার্ক থাকবে পর্যায় সারণীর 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলির ইলেকট্রন বিন্যাস নির্ণয়। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলির ইলেকট্রন বিন্যাস নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে ক্লাসটি করলাম বা এখানে আমরা যে নিয়ে আলোচনা করলাম, এখানে আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে যে ইলেকট্রন বিন্যাস করার সময় আমাদের নিয়ম অনুসারে আমাদের প্রত্যেকটা ভালোভাবে যাতে উপস্থাপন করতে পারি, আমাদের সেটার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ফাতেমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই তোমাদের খাতায় ভালো করে লিখে রাখবে এবং স্কুল যখন ক্লাস শুরু হবে তখন এগুলো নিয়ে টিচারের সাথে অবশ্যই আলোচনা করবে, তাহলে আরো ভালো শিখবে। বাসায় থেকে তোমার শিক্ষার প্রস্তুতিটা যাতে ভালো হয়, এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ধন্যবাদ জানিয়ে আজকে ফাতেমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো প্রিয় শিক্ষার্থীরা, বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।